আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম। সো আমরা আজকে শুরু করব হচ্ছে দশম অধ্যায়। আমরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ড ভিত্তিক প্রবলেমগুলো সলভ করতেছিলাম তারই ধারাবাহিক একটা প্রবলেমে আজকে সলভ করব আমরা ঢাকা বোর্ড 2025 এবং এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, দ্য মোস্ট ওয়ান্টেড। এবং এটা তোমরা ভালো করে জানো যে এই অধ্যায় থেকে এখন একটা কোশ্চেন থাকে, একটা কোশ্চেনে হচ্ছে 10 মার্ক, ঠিক আছে। যদিও তোমাদের এখন মানে 20 মার্ক, যদিও তোমাদের এখনকার কোশ্চেনের প্যাটার্নের সাথে এটা মিল নেই, বাট তারপরও আমি এই বোর্ডগুলো তোমাদের করাচ্ছি যেন তোমরা হচ্ছে বোর্ডে কিভাবে কোশ্চেন আসে এর একটা সাম্যক ধারণা নিতে পারো সেজন্য, ঠিক আছে। সো এই যে বোর্ডগুলো আমরা সলভ করবো আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি পছন্দ করবে এবং আমি ফুল কম্প্যাক্ট একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো তোমাদের, যেন তোমাদের কোনো রকমের কোনো এলোমেলো না হয়। আর এই অঙ্কটা যেহেতু আমি ঢাকা বোর্ড 2025 প্রথম অঙ্ক দিয়ে শুরু করতেছি, সো আমি এখানে কিছু বেসিক নিয়ে প্রথম 5-7-10 মিনিট তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করবে, ঠিক আছে। সো দেখো লক্ষ্মী ভাই, আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেনই হচ্ছে তোমার রেয়ামিল। আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেনটা কি? রেয়ামিল। তার মানে আমরা রেয়ামিল অধ্যায়ে রেয়ামিল করা শিখছি। এবার এই রেয়ামিলই হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেন। এই আর্থিক অবস্থার বিবরণীর যে এই কোশ্চেন, এই যে রেয়ামিল, এই রেয়ামিলের মধ্যে কি কি থাকে? এই রেয়ামিলের মধ্যে 5টা ধরনের হিসাব থাকে। এক হচ্ছে সম্পদ, এক হচ্ছে দায়, এক হচ্ছে আয়, এক হচ্ছে ব্যয়, আর এক হচ্ছে মালিকানা সত্ত্ব। এই 5 রকমের হিসাব তোমার কিসে থাকে? রেয়ামিলে থাকে। এই 5 রকমের হিসাব রেয়ামিলে থাকে। এই একটা হচ্ছে মূলধন, আরেকটা হচ্ছে উত্তোলন, একটা হচ্ছে মূলধন, আরেকটা হচ্ছে উত্তোলন। মালিকানা সত্ত্বে 2টা হিসাব থাকে, তাই তো। যদিও আর্থিক অবস্থার পরিপূর্ণ আর্থিক অবস্থা হয় বিশদ আয় বিবরণী, দেন মালিকানা সত্ত্ব বিবরণী, দেন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা পার্টি হচ্ছে একটা পরিপূর্ণ আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। সো এই রেয়ামিলের মধ্যে আমাদের কি থাকে? এই 5 ধরনের হিসাব থাকে। কয় ধরনের হিসাব থাকে রকি ভাই? এই 5 ধরনের হিসাব থাকে। সো যে 5 ধরনের হিসাব থাকে, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, ঠিক আছে। সো এই হিসাবগুলোই আমার এই লিস্ট, এই লিস্টে আমার এই হিসাবগুলোই দেয়া আছে। সো এইখান থেকে আমার আয় এবং ব্যয় যেগুলো আছে, আয় এবং ব্যয় কই যায়? বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে যাবে আয় এবং ব্যয়। এখান থেকে মালিকানা সত্ত্ব যেটা, সেটা যাবে আমাদের মূলধন। এই যে মালিকানা সত্ত্বের 2টা হিসাব আর হচ্ছে উত্তোলন, এই 2টা কাইন্ড অফ যাবে হচ্ছে আমার মালিকানা সত্ত্ব হিসাবে। তার মানে এখান থেকে মূলধন উত্তোলন যে হিসাবগুলো যদি থাকে সেটা যাবে মালিকানা সত্ত্বে। আর একটা হচ্ছে সম্পদ ও দায়। সম্পদ ও দায় কই যাবে লক্ষ্মী ভাই? সম্পদ ও দায় যাবে হচ্ছে আমার বিশদ, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তার মানে এইখানে যে লিস্ট দেয়া আছে, আগে এইটা সম্পর্কে ধারণা নাও। আয় এবং ব্যয়গুলো যাবে বিশদ আয় বিবরণীতে, ওটার একটা ক্লাসিফিকেশন আছে, সেটাও আসবে। এরপরে যাবে কি? এরপরে মালিকানা সত্ত্ব যাবে মূলধন উত্তোলনগুলো। এরপর কি আছে? এরপরে হচ্ছে তোমার সম্পত্তি এবং দায়গুলো যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। তার মানে এই আমাদের 3 ধরনের কাজ শেষ। এরপরে যে বিষয়টা তোমাদের জানা দরকার, আমরা অঙ্ক করতেছি 1 বছরের জন্য, 31শে ডিসেম্বর 2024 সালের। এবং এই দেখো প্রারম্ভিক মজুদ পণ্য দেয়া আছে 1/1/2024। তার মানে এটা হচ্ছে 12 মাসের অঙ্ক। 12 মাস, 12 মাস মানে কি? 1 বছর। সো আমাদের এই হিসাবকাল হচ্ছে 1 বছরের। আমরা 1 বছরের জন্য এই হিসাবটা করি, ঠিক আছে লক্ষ্মী ভাই। এবার আসি, যেহেতু আমরা 1 বছরের জন্য করি, সবকিছু আমার এটার মধ্যে 1 বছর হিসাবেই চিন্তা করতে হবে। তার মানে 1 বছরের বাইরের কোনো কিছু আমরা এখানে ঢুকাবো না, 1 বছরের কম কোনো কিছু আমরা ধরতে পারবো না, পরিপূর্ণ 1 বছর করেই ধরতে হবে। তার মানে এই হিসাবে যদি বাড়তি কোনো কিছু থাকে সেটা বাদ দিতে হবে 1 বছরের বাইরে,
বাট 1 বছরের যদি কম কোনো কিছু থাকে সো ওই 1 বছরের মধ্যে ইনক্লুড করতে হবে। এই অঙ্ক কখনো 6 মাসেরও হয়, কখনো 3 মাসেরও হয়, কিন্তু আমরা আসলে 3 মাস বা 6 মাস করি না। এই হচ্ছে আমার কাজ। ডান? সাধারণত করি না। চাইলে তুমি যে কেউ করতে পারে, যে কোনো অধ্যায়ে আসতে পারে, তখন সব কিছু আবার পরিগণিত হবে 6 মাস হিসেবে। এবার আসি লক্ষ্মী ভাই, প্রথম তো আমরা হিসাবগুলা পাইলাম, তাহলে এইগুলা কি? এইগুলাকে সবাই বলে সমন্বয়। সমন্বয়, এগুলা সমন্বয় মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্ট শব্দ থেকে এইটা আসছে, অ্যাডজাস্টমেন্ট। মানে এই যে লেনদেনগুলা ঘটছে, এটা কখন ঘটছে জানো লক্ষ্মী ভাই? এই যে আমরা রেয়া মিলটা 2024 সালে করছি, এরপরে হচ্ছে আমার এই ঘটনাটা ঘটছে। তার মানে 31শে ডিসেম্বর 2024-এ আমরা যে রেয়া মিলটা শেষ করছি, তারপরে আমরা ফাইন্ড আউট করে এই ঘটনাগুলো পাইছি, যার এইগুলোর সাথে সম্পর্ক আছে। তার মানে এই সমন্বয়গুলোর সাথে এইগুলোর সাথে সম্পর্ক আছে। এবার আসি আরেকটা বেসিক নিয়ে। এই যে আমার ভিতরের হিসাবগুলো, প্রত্যেকটা হিসাব একবার যাবে, কিন্তু এই সমন্বয়গুলো যাবে হচ্ছে মিনিমাম 2 বার। এই সমন্বয়গুলো যাবে হচ্ছে মিনিমাম 2 বার। কেন মিনিমাম 2 বার বলছিল কি ভাই? এইটা হচ্ছে একটা লেনদেন, তোমরা নিজেরাই দেখতে পারতেছো, এগুলো হচ্ছে লেনদেন, আর এগুলো হচ্ছে হিসাব, মানে লেনদেনগুলোকে ভেঙে হিসাবগুলো বের করা আছে। তাহলে এই হিসাবগুলো প্রত্যেকটা যাবে একবার করে, আর এর জন্য আমি এটাকে মনে রাখার জন্য সমন্বয় লেনদেন বলি। সো এই লেনদেনগুলো যাবে হচ্ছে সর্বনিম্ন 2 বার। 2টা ছকে যাইতে পারে, একটা ছকে 2 বার যাইতে পারে। ছক কয়টা? 3টা। কি কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, দেন হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এই সমন্বয়গুলো মিনিমাম 2টা জায়গায় ইম্প্যাক্ট ফেলবে, কারণ প্রত্যেকটা লেনদেনের কয়টা পক্ষ থাকে? 2টা পক্ষ থাকে মিনিমাম। একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। সো 2টা হিসাব থাকে মিনিমাম, সো 2 পক্ষে যাবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা ক্লাসিফিকেশন, এবং এই সমন্বয়গুলোর এখানে অবশ্যই উপরগুলোর সাথে সম্পর্ক আছে। এবার আমরা লক্ষ্মী ভাই আমাদের কোশ্চেন সলিউশন করার চেষ্টা করব। এবার আমরা বেসিকটা যেহেতু বুঝে ফেলছি, এখন আমরা দেখব আমাদের কোশ্চেনে কি বলছে। আমাদের কোশ্চেনে আমাদের কাছে কি চাইছে? রেয়া মিলটা ছিল কি? ফাহিম এন্টারপ্রাইজের রেয়া মিল 31শে ডিসেম্বর 2024 সালের একটা অঙ্ক। সো আমরা এবার এই অঙ্কটা ভালো করে সলিউশন করার চেষ্টা করব আমাদের মতো করে। ঠিক আছে লক্ষ্মী ভাই? যখন তোমরা এই অঙ্কটা করবা, দেখো প্রথমে কোশ্চেনগুলো ভালো করে পড়ে নিবা। যদিও এটা তোমাদের এখনকার সিলেবাসের অঙ্ক না, কিন্তু কাইন্ড অফ এটা হচ্ছে তোমার আগের অঙ্কের প্যাটার্ন, বাট আর্থিক অবস্থার বিবরণী তো আর্থিক অবস্থার বিবরণী একইভাবে তো করতে হয়। সো আমি তোমাদের যেভাবে করাবো ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ তোমরা পছন্দ করবা এটা। সো আমরা এবার সুন্দর করে আগে কোশ্চেনটা পড়ে নেই। কোশ্চেনে আমাদের বলছে নিট ক্রয়ের পরিমাণ বের করতে। কোশ্চেনে আমাদের বলছে নিট ক্রয়ের পরিমাণ বের করতে। আমি এগুলো দাগ দিয়ে রাখতেছি লক্ষ্মী ভাই, ঠিক আছে? নিট ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। সো এবার আমাদের বলছে কি লক্ষ্মী ভাই? নিট ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। সো এবার আমাদের বলছে ফাহিম এন্টারপ্রাইজের 31শে ডিসেম্বর 2024 সালের মোট মুনাফা বা ক্ষতি এটা বের করতে বলছে। এরপর আমাদের বের করতে বলছে মোট মুনাফা, আবার ওরা আলাদা একটা আমাদের দিয়ে দিচ্ছে, এইটা ধরে পরিচালন মুনাফা বের করতে বলছে। পরিচালন মুনাফা বা ক্ষতি বের করতে বলছে। এই 3টা জিনিস ওরা আমাদের এই অঙ্ক থেকে বের করতে বলছে, ঠিক আছে? সো আমরা একদম ধারাবাহিকভাবে ওরা আমাদের কাছে যা যা চাইছে আমরা সেভাবেই অঙ্ক করবো, আমাদের কোনো সমস্যা নেই, ওই পদ্ধতিতেই আমরা আগাবো। তার আগে আমরা আমাদের যে পূর্ব প্রস্তুতি নেওয়ার আছে সেগুলো আগে ভালো করে নিয়ে ফেলবো লক্ষ্মী ভাই। প্রথম অঙ্ক করতে গেলে আমরা তো জানি যে 3টা ছক হবে আমাদের, ঠিক আছে? কয়টা ছক হবে? 3টা ছক। দেখো এই যে আমাদের 3টা ছক। এক হচ্ছে আমাদের এখানে কি চাইছে? প্রথম আমাদের এখানে কি চাইছে লক্ষ্মী ভাই? এখানে আমাদের চাইছে ওরা নিট, এটা হচ্ছে আমাদের ক নাম্বার, এটা হচ্ছে আমাদের ক নাম্বার, এটা হচ্ছে নিট ক্রয়, ঠিক আছে? এটা হচ্ছে নিট ক্রয়, এটা হচ্ছে নিট ক্রয়। সো নিট ক্রয় চাইলো, আমরা নিট ক্রয়ের ছক দিলাম। এরপরে আমরা লক্ষ্মী ভাই কি করব?
দেখো আচ্ছা এই যে তিনটা ছক, তাহলে এই যে প্রথম ছক এইটা আমাদের হচ্ছে নিট ক্রয়, এটা হচ্ছে আমাদের নিট ক্রয়। এরপরে আমাদের ছক কি, এরপর হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী আমি কিন্তু লক্ষ্মী ভাই জাস্ট আমার জায়গা নাই, সংক্ষেপে লিখতেছি। তোমরা কিন্তু উপরে যে হেডলাইন দেয়, প্রথমে প্রতিষ্ঠানের নাম, দেন বিশদ আয় বিবরণী, দেন হচ্ছে গিয়ে ব্রেকেট দিয়ে লিখবা আংশিক, আংশিক, দেন হচ্ছে তোমরা আবার ওখানে লিখে দিবা যে সাল 2024 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, অথবা 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য। এই কথাটা তোমরা ভালো করে কিন্তু ওখানে লিখে দিবা, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। সো এরপরে আবার আমাদের আরেকটু আছে বিশদ আয় বিবরণী আংশিক, যেটা আমাদের পরিচালন মুনাফা। বিশদ আয় আংশিক আমি জাস্ট বোঝার জন্য লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে পরিচালন মুনাফা। তোমরা অবশ্যই একদম বইয়ে যেভাবে লেখা আছে অ্যান্সারে সেভাবে করে লিখবা, বাট বোর্ডে এত জায়গা নেওয়া সম্ভব না বলেই আমরা এটাকে একটু তোমাদের বোঝার জন্য ইয়ে করতেছি। এবং আমি প্রত্যেকটার পাশে এভাবে এটা হচ্ছে লিখে দিচ্ছি ক খ গ কি না, ঠিক আছে? সো আমি প্রত্যেকটার পাশে এভাবে লিখে দিচ্ছি, ওকে? প্রত্যেকটার পাশে আমি এভাবে লিখে দিচ্ছি গ, তারপর হচ্ছে তোমার এখানে আমার আছে কি, এবার হচ্ছে আমার এখানে লিখে দিলাম খ, এরপর হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ক। এগুলো তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, ঠিক আছে লক্ষ্মী ভাই? এবার দেখো আমরা তিনটা ছক করে ফেলছি। প্রথম আমাদের কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে আমাদের, এবার আমাদের প্রথম কাজ হচ্ছে সমন্বয়গুলো দাগানো। এবার আমাদের প্রথম কাজ কি? সমন্বয়গুলো দাগানো। ভালো করে আমাদের সমন্বয়গুলো দাগায় ফেলতে হবে। সো এই সমন্বয়গুলো আমরা পার্মানেন্টলি সুন্দর করে দাগায় রাখবো যে কার সাথে কার সম্পর্ক। প্রথম সমন্বয় আমাদের এই যে দেখো বেতন 8 মাস, এটার যেহেতু কোনো নাম্বার নাই এর জন্য আমরা এটাকে এভাবে করে দিয়ে রাখলাম। এইটা মানে হচ্ছে যখন আমার এই হিসাব আসবে তখন আমি বুঝতে পারবো আমার বেতনের সাথে অবশ্যই একটা কাজ আছে। এরপর আমাদেরকে কি বলছিল কি ভাই? স্থায়ী সম্পত্তির অবচয়। এটা কয় নাম্বার সমন্বয়? এটা হচ্ছে আমার 1 নাম্বার সমন্বয়। স্থায়ী সম্পত্তি এখানে কয়টা আছে? স্থায়ী সম্পত্তি এখানে একটাই আছে, এর বেশি স্থায়ী সম্পত্তি নাই। তারপরে ওরা দেখো আমাদের সাথে একটু চালাকি করে স্থায়ী সম্পত্তি লিখে দিচ্ছে। সো এই আসবাবপত্র লেখে নাই, চাইলে আসবাবপত্র লিখতে পারতো, এটা আরো সুন্দর হতো, বাট ওরা যেহেতু বলছে আমরা ওকে। এই আসবাবপত্র এইটার সাথে আমার একটা কাজ আছে, আমরা দাগ দিয়ে রাখলাম। আর এটা কত নম্বর সমন্বয়? 1 নাম্বার। সো এই 1 নম্বর সমন্বয় আমরা লিখে রাখলাম। দেন মজুরি অগ্রিম প্রদান, তার মানে মজুরির সাথে আমার একটা কাজ আছে, দাগ দিয়ে রাখলাম 2 নাম্বার। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমন্বয়। দেন ধারে ক্রয়, ধারে পণ্য ক্রয়, ক্রয় মানে কি? এই যে ক্রয়, এটা হচ্ছে আমার 3 নাম্বার, এর সাথে আমার একটা কাজ আছে। এরপরে হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আসলে এখানে কারোর সাথে লেখা যায় না। সো এখানে আমরা জাস্ট একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে সমা কত? 51,600। আর সাথে এখানে এটার সাথে আমরা লিখব দেনাদার। আচ্ছা, সমাপনী মজুত পণ্য, দেখো সমাপনী মজুত পণ্য যে বলছে, আমরা এখানে দেনাদার লেখার চেয়ে আমাদের এখানে আমরা এটা লিখবো পাওনাদার। পাওনাদারটা লিখে রাখলাম। কেন লিখে রাখলাম? যদিও আমাদের এখানে কাজে লাগবে না, তারপরে আমরা এটা লিখে রাখলাম লক্ষ্মী ভাই। কেন সেটা তোমাদের যখন আমি এটা বুঝাবো তার ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা পাওনাদার লিখে রাখলাম, ঠিক আছে? ইচ্ছা করে এইটুকু আমরা আমাদের খাতায় লিখে রাখবো আমাদের বোঝার সুবিধার জন্য। শেষ, আমরা কোশ্চেনটা সাজাই ফেলছি। সমন্বয় কোথায় কার এটা দেখে ফেলছি। আমরা আমাদের বাড়তি হিসাব কি আছে সব করে ফেলছি। এখন আমরা করব কি লক্ষ্মী ভাই? এখন আমরা করব হচ্ছে আমাদের অঙ্ক। প্রথমে আমাদের বলছে কি লক্ষ্মী ভাই? প্রথমে আমাদের বলছে নিট ক্রয়ের পরিমাণ বের করতে। নিট ক্রয় বলতে কি বোঝায় আসলে? নিট ক্রয় বলতে বোঝায় যে ক্রয়ের সাথে আমার কি পরিমাণে যোগ বিয়োগের পরে আলটিমেটলি আসলে আমার ক্রয় থাকলো। আলটিমেটলি আমার কতটুকু ক্রয় থাকলো সেটা হচ্ছে আমার নিট ক্রয়। তাহলে চলো আমরা নিট ক্রয়টা একটু দেখে আসি আসলে ক্রয় কি কি আছে।
প্রথমে এখানে ক্রয় আছে, কত আছে ক্রয়? ক্রয় আছে হচ্ছে আমাদের এখানে 30,000 টাকা ক্রয় আছে। তারপরে আবার আমাদের এখানে ফেরত আছে, ক্রয় ফেরত কত আছে? ক্রয় ফেরত লক্ষ্মী ভাই, ক্রয় ফেরত আছে আমাদের এখানে, ক্রয় ফেরত আছে 2000। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই ক্রয় ফেরত 2000 আপনি কিভাবে বুঝলেন? এখানে তো শুধুমাত্র ফেরত বলা আছে। তোমাদের জন্য আমরা এটা ভালো করে জানি লক্ষ্মী ভাই, ক্রয় আমার জন্য ডেবিট, ক্রয় ফেরত আমার জন্য ক্রেডিট, বিক্রয় আমার জন্য ক্রেডিট, বিক্রয় ফেরত আমার জন্য ডেবিট। এইটুকু তো আমরা ভালো করে জানি, জানি না? জানি না, জানি। সো আমরা হচ্ছে কি করলাম লক্ষ্মী ভাই, আমরা এই যে ফেরত, এটা আমরা ডেবিট পাস যেহেতু, তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় ফেরত আমরা ধরে নিলাম, আর এই যে ক্রেডিট পাস এটা হচ্ছে আমার ক্রয় ফেরত। সো এই ক্রয়ের সাথে আমার একটা ফেরতও আছে, সাথে আমার একটা ধারে ক্রয় আছে। এই যে দেখো ধারে ক্রয়, যেটাকে আমরা বাংলায় সুন্দর করে বলি অলিখিত ক্রয়, যেটাকে আমরা কি বলি? অলিখিত, মানে যেটা আমরা লিখি নাই। তাহলে অলিখিত ক্রয় মানে কি? যে ক্রয়টা আমরা এখনো লিখি নাই, আমাদের লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা ক্রয়। তাহলে এই যে আমাদের ধারে ক্রয় বলা আছে, এই যে ধারে ক্রয় বলা আছে, এই ধারে ক্রয় মানে কি? ধারে ক্রয় মানে এই ক্রয়ের সাথে যে আমার একটা অলিখিত ক্রয় ছিল সেটা যোগ হবে। এই ধারে ক্রয় মানেই হচ্ছে অলিখিত ক্রয়। কি ক্রয় লক্ষ্মী ভাই? অলিখিত ক্রয়, অলিখিত ক্রয়। ধারে ক্রয় মানেই হচ্ছে অলিখিত ক্রয়। সো এটাও ক্রয়ের সাথে একটা ইম্প্যাক্ট আছে। সো আমরা এবার লক্ষ্মী ভাই কি করলাম, আমরা সুন্দর করে প্রত্যেকটার আমরা একদম সমন্বয় টমনে সব দাগাই রাখছি, যেগুলো আমাদের জন্য দরকার, কি কি চাইছে কোশ্চেন দাগাই রাখছি সব। এবার আমরা মেইন অঙ্ক শুরু করব। কি করব? মেইন অঙ্ক শুরু করব। অঙ্ক শুরু করতে গেলে আমাদের কি লাগবে? অবশ্যই 3টা ছক লাগবে, 3টা ছক লাগবে। 3টা ছক আমাদের করা আছে, করে রাখছি তোমাদের সুবিধার জন্য। তাহলে এখানে আমরা কি লিখি? আজীবন সিমিলার একটা ছক প্যাটার্ন মেনটেন করে তারপরে তোমরা করবা। এখানে আমরা লিখবো হচ্ছে বিবরণ, বিবরণ যেটা আমরা সব সময় লিখি। এখানে আমরা লিখবো টাকা। লক্ষ্মী ভাই হাতের লেখা একটু সুন্দর করে বুঝে নিও, বোর্ডে লিখতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে, বাট আমার ভাই বোন ইনশাল্লাহ এটা কনসিডার করে বুঝে নিবে। টাকা, দেন হচ্ছে টাকা। এই বোর্ডটা কেন 3টা ছক হয়েছে সেটাও আমি তোমাদের ইনশাল্লাহ বুঝাই দিব। এরপরে আবার এখানে বিবরণ, বিবরণ, দেন হচ্ছে এখানে আবার টাকা, দেন হচ্ছে আবার এখানে টাকা, দেন হচ্ছে আবার এখানে টাকা। শেষ। আবার আমরা সেম করব, বিবরণ, তারপর হচ্ছে তোমার এখানে টাকা, এই যে, তারপর হচ্ছে আবার টাকা, দেন হচ্ছে আবার টাকা। ডান। বিবরণ, টাকা, টাকা, টাকা। আমরা 3টা ছকই করে ফেলছি। এটা হচ্ছে পরিচালন মুনাফার জন্য। তাহলে এখানে আমরা শুরু করব পরিচালন মুনাফা থেকে, তাই তো? সো আমাদের এখানে দেয়া ছিল কি? মোট মুনাফা। দেয়া ছিল কি? মোট মুনাফা। তাহলে আমরা এখানে সুন্দর করে আগে লিখি মোট মুনাফা, মুনাফা দেওয়া, দেওয়া আছে। মোট মুনাফা দেওয়া আছে, আমরা লিখে ফেললাম। তাহলে মোট মুনাফা দেওয়া আছে। কত টাকা মোট মুনাফা দেওয়া আছে আমার এখানে লক্ষ্মী ভাই? মোট মুনাফা আমার এখানে দেওয়া আছে হচ্ছে 61,500 টাকা। আমি লাখ বলে ফেলছি পুরো, 61,500 টাকা। সো এখানে আমরা সুন্দর করে লিখে ফেললাম 61,500 টাকা। এরপরে আমরা দেখো আগে বসাচ্ছি কোনটা কোন দিকে। এরপরে আমরা লিখবো বাদ, বাদ পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়, যেটা আমাদের এরপরের কাজ করতে হবে। বাদ পরিচালন ব্যয় আমরা লিখে ফেললাম। এইটুকুর কাজ শেষ। এরপরে লক্ষ্মী আমরা কি করব? এরপরে আমরা দেখো 2 নম্বরে সুন্দর করে আমাদের মোট মুনাফা বের করতে বলছে। তাহলে এখানে প্রথমে আমাদের বিক্রয়ের জন্য একটু জায়গা রাখতে হবে। এরপর আমরা এখান থেকে লেখা শুরু করলাম বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এইটুকু আমরা লিখে ফেললাম, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আমাদের আরো অন্যান্য এন্ট্রিগুলো যা আসবে সেটা আমরা বসাই ফেলবো। সো এই যে আমরা লিখে ফেললাম আমাদের যা যা আছে, ছক করে ফেললাম। দেখো আমরা ছক করা মানে অঙ্কের 60% করে ফেলা ভাই, এইটা 100%। তোমরা শুধু একটু মনোযোগ দাও। এরপরে আমার কাজ কি? এখন কোশ্চেন হচ্ছে ভাই আপনি 3টা ছক কেন করছেন? 3টা ছক এইটার জন্য করছিল কি ভাই, যে এন্ট্রিগুলো আমরা শুরুতে ওখানে দাগাই দাগাই 1 2 3 করে এভাবে লিখে রাখছিলাম সেগুলো এখানে, তার মানে যার সাথে সমন্বয় আছে সেগুলো এখানে লিখব, যার সাথে কোনো সমন্বয় নাই সেগুলো এখানে লিখব। আর এইখানে হচ্ছে এই এক একটা সাব হেড, এই যে সাব হেডের মাঝখানে যতগুলো টাকা থাকবে সব আমরা এখানে নিয়ে লিখব।
মানে এই যে বিক্রিত পণ্য ব্যয়ের আন্ডারে যতগুলো হিসাব হবে সব এখানে ক্লোজ হবে না, সেটা আমরা এখানে নিয়ে যাব। এই হচ্ছে আমাদের কাজ। তার মানে প্রথমটাই হচ্ছে সমন্বয় সহ, পরেরটাই হচ্ছে নিউট্রাল, যেটা সমন্বয় নাই সেটা আলটিমেটলি, আর এইটা হচ্ছে প্রত্যেকটা সাব হেডের টাকা এখানে নিয়ে আমরা ঢুকাবো। ঠিক আছে লক্ষ্মী ভাই? সো আমরা এটা শেষ করে ফেললাম। এখন আমরা কি করব? এখন আমরা লক্ষ্মী ভাই কি করব? এখন আমরা আমাদের কোশ্চেনে চলে যাব। সো আমরা যখন কোশ্চেনে চলে গেলাম, কোশ্চেনে চলে যাওয়ার পরে আমরা প্রথম আমাদের নিট ক্রয়, তাহলে এখন বলতে পারো যে ভাইয়া এখানে তো আপনাদের বিষয়দায়িনী করতে বলে নাই, আপনি তাহলে পুরোটা রেয়া মিলে একসাথে করতেছেন কেন? তো বিষয়দায়িনী করতে বলে নাই সেটা আমরা ভালো করে জানি, বাট আমরা কেন একসাথে করতেছি? আমাদের চোখে যেটা আমাদের মানে আর্থিক অবস্থার বিনিয়োগ করতে বলে নাই, তো আর্থিক অবস্থার বিনিয়োগ যেটা যেটা আমাদের করতে বলে নাই সেটা আমরা ধরবো না। মালিকানা সত্ত্ব করতে বলে নাই, মালিকানা সত্ত্বগুলো ধরবো না, শুধুমাত্র আমরা বিষয়দায় বিনিয়োগ নিয়ে কাজ করব। দেখো আমি তাহলে কিভাবে কাজ করি, একসাথে ক খ গ সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, প্রথম দেখো মূলধন। মূলধন কি মালিকানা সত্ত্বে আসবে? মূলধন কি মালিকানা সত্ত্বে আসবে? মূলধন মালিকানা সত্ত্বে আসবে না, শেষ। প্রাপ্য এবং প্রদেয় হিসাব আসবে, মানে প্রাপ্য প্রদান হিসাব বিষয়দায় বিনিতে আসবে? আসবে না, শেষ। মূলধনও আসে না বিষয়দায় বিনিতে, ক্লোজ। প্রাপ্য এবং প্রদেয় আসবে না, ক্লোজ। বাট্টা, এই বাট্টাটা হচ্ছে তোমার কি বাট্টা? নগদ বাট্টা, তাও আবার কি প্রাপ্তি। সো এইটা আসে অন্যান্য আয়। তোমার কি অন্যান্য আয় পর্যন্ত এখানে কাজ আছে? নিট মুনাফা করতে বলছে? বলে নাই, বলছে পরিচালন মুনাফা করতে। সো এটাও আসবে না। তারপরে পরিবহন, অবশ্যই পরিবহন আসবে। পরিবহন আমার জন্য, শুধু পরিবহন মানে হচ্ছে, তোমাদের জন্য আবার লিখে দিচ্ছি, শুধু পরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। শুধু পরিবহন মানে ক্রয় পরিবহন। শুধু পরিবহন মানে কি? ক্রয় পরিবহন। সো এইটুকু তোমাদের এখানে দিয়ে দিলাম। ক্রয় পরিবহন অবশ্যই আসবে। কমিশন, কমিশন তোমার একটা পরিচালন ব্যয় 4000 টাকা আসবে। সো আমরা এভাবে বসাইতে থাকি। প্রথমে দেখো পরিবহন বলা আছে, ক্রয় পরিবহন। সো আমরা চলে যাচ্ছি নোটে, নোটে দেখো এইটা হচ্ছে আমার বিষয়দায় বিবরণী, তার মানে এটা আমার বিক্রিত পণ্যের ব্যয়ে আমার পরিবহন যায়। সো পরিবহনের জন্য আমরা উপরে ক্রয় লেখার জন্য, প্রারম্ভিক মজুত পণ্য লেখার জন্য জায়গা রেখে আমরা এটা করে ফেললাম। দেখো আমি যেমন আমার স্টুডেন্ট লাইফে কীভাবে করতাম, এখানে প্রথমে আমি প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলতাম, প্রারম্ভিক মজুদ আমি লিখে ফেলতাম, সেটা টাকা আমার থাকুক আর না থাকুক একসাথে আমি আগে এটা লিখে ফেলতাম, কারণ আমি জানি আমার প্রারম্ভিক মজুত পণ্য আছে। সো আমি এই প্রারম্ভিক মজুদ লিখে ফেলতাম, এটা লিখে রাখছি, টাকা পরে বসাবো। তারপরে ক্রয়ের জন্য আমার এইটুকু জায়গা লাগবে আমি জানি, আমি এটা জায়গাটা রেখে দিলাম। তারপরে এখানে আমরা লিখলাম ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন কত টাকা আছে? ক্রয় পরিবহন 4000 টাকা আছে, কারণ ক্রয় পরিবহনের সাথে কোনো কাজ নাই, আমি 4000 টাকা বসাই ফেললাম, শেষ। এরপরে আমরা কি করবো লক্ষ্মী ভাই? দেখো এরপরে আমরা কমিশন যেটা ছিল এটা আমার একটা পরিচালন ব্যয়, কমিশন যেটা ছিল এটা আমার একটা পরিচালন ব্যয়। তাহলে এবার আমরা কি করব? এই কমিশনটা আমরা পরিচালন ব্যয় যে এখানে নিয়ে বসাই দিব। দেখো এখানে আমরা কমিশন বসাবো। কমিশন কত টাকা আছে? কমিশন কোথায় বসাবো? সেকেন্ড কলামে। কারণ কি? কমিশনের সাথে কোনো যোগ বিয়োগ নাই, কমিশনের সাথে কোনো যোগ বিয়োগ নাই। কমিশন কত আছে লক্ষ্মী ভাই? ক্রয় পরিবহন হচ্ছে 500, কমিশন 4000। ওকে লক্ষ্মী ভাই, এটা একটু আমি এডিট করে দিচ্ছি। কমিশন হচ্ছে 4000, আমরা বসাই ফেললাম 4000। আর ক্রয় পরিবহন আছে লক্ষ্মী ভাই, ক্রয় পরিবহন হচ্ছে 500। সো আমরা ক্রয় পরিবহন 500 এখানে লিখে দিলাম। ওকে, ডান। সো আমরা সব বসাই ফেলছি। এই যে টাকার এন্ট্রিগুলো দেখলে অনেক সময় ভুল হয়ে যায় না লক্ষ্মী ভাই? এর জন্য করবা কি, আগের টাকাটা খেয়াল করবা যে আগেরটা কি লিখছিলা, আরেকটা না হয় এভাবে ছোট ছোট করে 4টা ভাগ করে ফেলবা বা 3টা ভাগ করে ফেলবা, তাহলে ছোট ছোট হয়ে গেল ছকটা, তখন তোমার টাকাটা দেখতে ইজি হবে। সো কমিশন লিখে ফেললাম। এবার ক্রয়। সো ক্রয় আমার কই যায়? ক্রয় আমার 2 জায়গায় যাবে। এক হচ্ছে, দেখো এক হচ্ছে আমি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখবো ক্রয়। ক্রয় ফার্স্ট কলামে লিখবো, কারণ কি ক্রয়ের সাথে আমার কাজ আছে 30,000, ক্রয়ের সাথে আমার কাজ আছে 30,000। আরেকটা জায়গায় আমার ক্রয় লিখতে হবে, নিট ক্রয় যেহেতু আমি বের করব, তাহলে এখানে আমাকে ক্রয় লিখতে হবে। ক্রয় কত আছে? 30,000 না 35,000? মেবি 35,000 আছে ক্রয়। আচ্ছা দেখে নিই, আমরা ঠিক করে দিচ্ছি লক্ষ্মী ভাই। ক্রয় কত আছে? 30,000 আছে। সো ক্রয় হচ্ছে আমার 30,000। ক্রয় হচ্ছে আমার কত? 30,000। ঠিক আছে, ক্রয় 30,000 আমি লিখে ফেললাম। ক্রয় 30,000 লিখে ফেললাম। সো ক্রয় আমি 2 জায়গায় লিখছি। দেখো আমি যেভাবে আসলে অঙ্কগুলো করতাম, করতে করতে তোমরা এগুলো অনেক ইজি হয়ে যাবে। প্রথমবার তোমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো একটু জটিল। সো ক্রয় আমি করে ফেললাম 30,000।
দেন ক্রয় আমরা 30,000 টাকা দুই জায়গায় লেখাই ফেলছি। এরপর আছে বিক্রয়, বিক্রয় আছে 45,000, তাহলে বিক্রয় কই বসবে? বিক্রয় অবশ্যই বিশদ আয় বিবরণীতে বসবে, এটা তোমরা এটা ভালো করে জানো। সো বিশদ আয় বিবরণীতে আমরা কি লিখবো এবার? বিক্রয় লিখবো। আমরা লিখবো কি ভাই? বিক্রয়, ভুল লিখতে ফেলছি, আচ্ছা বিক্রয়। তাহলে বিক্রয় কত আসলে কি ভাই? 45,000। আমরা বিক্রয় সবসময় সেকেন্ড কলামেই লিখবো, বিক্রয় আমরা সবসময় সেকেন্ড কলামেই লিখবো। আর যদি বিক্রয়ের সাথে একদম কোনো কাজ না থাকে, কোনো ফেরত, কোনো নতুন বিক্রয় টিক্রয় কোনো কিছু না থাকে, তাহলে আমরা থার্ড কলামে দিয়ে দেবো ডিরেক্ট। বাট আজকে যেহেতু এখানে বিক্রয়ের সাথে আমার ফেরত আছে, সো আমি সেকেন্ড কলামে লিখছি। ডান। সো ক্রয় বিক্রয় লেখা শেষ। আসবাবপত্র আমার এখানে কি আসবে? আসবাবপত্র আসবে না। আসবাবপত্র আমার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। হাতে নগদ আসবে? আসবে না, কারণ আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। মজুরি, মজুরি আসবে, মজুরি অবশ্যই আসবে। সো চলো মজুরিটা আমরা বসাই ফেলি। মজুরি কই বসাবো লক্ষ্মী ভাই? মজুরি সবসময় প্রত্যক্ষ খরচ, এর জন্য মজুরি যাবে কোথায়? বিক্রিত পণ্যের ব্যয়ে। সো আমরা এখানে ছোট করে মজুরি লিখে ফেললাম। আর মজুরির সাথে কিন্তু আমাদের কাজ আছে, মজুরির সাথে আমাদের কি আছে? কাজ আছে। মজুরি আমাদের কত? মজুরি হচ্ছে আমাদের 1200 টাকা। মজুরি কত লক্ষ্মী ভাই? 1200 টাকা। আমরা 1200 টাকা সুন্দর করে লিখে ফেললাম। এবং এই যে একটা দাগ দিয়ে রাখবে এভাবে, দেখো একটা এন্ট্রি যেন লিখতে পারি, কারণ মজুরির সাথে আমার একটা সমন্বয় আছে। শেষ করে ফেললাম। ওকে, ডান। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা? 33,500। প্রারম্ভিক মজুত পণ্যের জন্য আমরা এখানে সুন্দর করে জায়গা রেখে দিছিলাম। সো আমরা প্রারম্ভিক মজুত পণ্য সেকেন্ড কলামে লিখবো 33,500, কারণ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো সমন্বয় বা কোনো কাজ নাই। প্রারম্ভিক মজুত পণ্য বসাইলাম, মজুরি বসাইলাম। ফেরত, ফেরত কি? দেখো ফেরতের কথা তোমাদের আগেই প্রথমে ব্যাখ্যা করছি, এবার শুধুমাত্র আগে বসাই দেই ফেরত। তাহলে ফেরত বাদ, তাহলে ফেরত কোনটা বাদ হবে? ফেরত কোনটা বাদ হবে? এখান থেকে হবে ক্রেডিট পাশেরটা, তার মানে বাদ ফেরত। ফেরত কত ছিল ওখানে? 2,000, তাহলে কত হইল? 28,000। আবার এখানে বাদ ফেরত, ফেরত কত ছিল এখানে লক্ষ্মী ভাই? ফেরত ছিল 3,000, তাহলে এখান থেকে 3,000 বাদ দিয়ে, এই যে এখান থেকে 3,000 বাদ দিয়ে আমরা 42,000 বাইরে বসাই দিলাম, 42,000 বাইরে বসাই দিলাম। তার মানে ফেরতের কাজও আমাদের জন্য শেষ, ফেরতের কাজও শেষ। এবার আছে পরবর্তী, সেটা হচ্ছে বেতন। বেতন কয় মাস বলা আছে? 8 মাস। বেতন কি ব্যয়? বেতন পরিচালন ব্যয়। বেতন কি ব্যয়? বেতন পরিচালন ব্যয়। এবার বেতন যাবে এই পরিচালন ব্যয়, তাহলে আমরা এখানে বেতন লিখলাম। ঠিক আছে, বেতন লেখা আছে কত? 24,000। বেতন লেখা আছে কত? 24,000। বেতন লেখা আছে কত? 24,000। সো বেতন লিখলাম আমরা 24,000, বেতন লিখলাম আমরা 24,000। আর এই যে আমাদের কমিশন ছিল 4,000, আমরা সব সুন্দর করে বসাই ফেললাম। বেতনটা আমরা কোথায় লিখলাম কি ভাই? বেতনটা কি আমার এখানে লেখার কথা? বেতনটা আমার লেখার কথা এখানে, কারণ বেতনের সাথে আমার তো একটা কাজ আছে, এই জন্য দাগ দিয়ে রাখছি। সব বেতনের ঘরেও একটা এভাবে দাগ দিয়ে রাখলাম। সব বসানো আমাদের এবার শেষ। তো কি ভাই দেখো সবগুলো বসানো শেষ, যেগুলো আসে নাই সেগুলো ক্রস চিহ্ন আমি দিয়ে রাখছি। বাট আলটিমেটলি কিন্তু আমরা পুরো রেয়ামিলটাই একসাথে করে ফেলছি। আমরা 80% কাজ শেষ করে ফেলছি, ক খ গ পুরোটা শেষ। এরপর বলছে কি স্থায়ী সম্পত্তির অবচয়। অবচয় মানে কি লক্ষ্মী ভাই? অবচয় মানে হচ্ছে সম্পত্তি ব্যবহার করার ফলে যে খরচ হয়, আর এটা অবশ্যই তোমার জন্য একটা পরিচালন ব্যয়। সো স্থায়ী সম্পত্তি আমাদের কত ছিল? 60,000। এখান থেকে বের করে আমরা নিয়ে যাই, 60,000 ছিল ইন্টু কত পার্সেন্ট? 5%। কত টাকা? 3,000 টাকা। সো আমাদের কি 3,000 টাকা? কত টাকা? 3,000 টাকা। সো আমাদের কি 3,000 টাকা। সো 3,000 টাকা যেহেতু ছিল, এই 3,000 টাকা আমাদের কি একটা ব্যয়। সো এটা পরিচালন ব্যয় যাবে। আর আসবাবপত্র থেকে মাইনাস হইতো, যেহেতু আমার আসবাবপত্রের কোনো কাজ নাই, সো আমরা এখানে সেটা বসাচ্ছি না। আমরা এটা বসাবো পরিচালন ব্যয়ে আসবাবপত্রের অবচয় নাম দিয়ে, পরিচালন ব্যয়ে আসবাবপত্রের অবচয় নাম দিয়ে। তাহলে এখানে আমরা লিখবো, এই যে দাগের নিচে দেখো এখানে আরেকটা এন্ট্রি লিখবো না, এর জন্য লিখি নাই। এখানে লিখলাম আসবাবপত্রের অবচয়। কত সুন্দর করে আমরা দেখাই দিলাম, 60,000 ইন্টু 5%, কত হয়েছে? 3,000। এটা সেকেন্ড কলামে, কারণ এর সাথে আমার কোনো কাজ নাই। 3,000 আমরা বসাই ফেললাম। শেষ। ওকে লক্ষ্মী ভাই, 3,000 আমরা বসাই ফেললাম, 3,000 আমরা বসাই ফেললাম। ডান। এবার আমরা কি করবো লক্ষ্মী ভাই? একটা অবচয় শেষ, একবার আসবাবপত্রের সাথে বাদ হইতো আর একবার পরিচালন ব্যয় গেল, পরিচালন ব্যয় বসাই ফেললাম। ডান। এবার আমাদের পরবর্তী সমন্বয় কি? অগ্রিম মজুরি। এবার একটু কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। আমরা হিসাব করতেছি 1 বছরের, মানে 12 মাসের। সো এই 12 মাসের বাড়তি কোনো কিছু আমরা করতে পারবো না, এই 12 মাসের মধ্যের কোনো কিছু আমরা বাদ দিতে পারবো না। আমার টোটাল 12 মাস চিন্তা করতে হবে। 12 মাসের মধ্যে যদি কোনো কিছু আনতে হয় আনতে হবে, 12 মাস থেকে যদি কোনো কিছু বাড়তি করে থাকি বাদ দিতে হবে। ওই বাড়তিটাকে বলে অগ্রিম, আর বকেয়াটাকে কি বলে?
যেটা আমার ভিতরে এখনো হয় নাই, হওয়ার সময় পার হয়ে গেছে। সো আমরা হচ্ছে অগ্রিম মজুরি যেটা ছিল সেটা আমরা এবার কি করব, বাদ দিয়ে দিব। অগ্রিম মজুরি যেটা ছিল সেটা আমার বাদ দিয়ে দেবো। অগ্রিম মজুরি কই ছিল, বিশদ আয় বিনিয়োগে বিক্রিত পণ্যের ব্যয়, এই যে মজুরি, এখানে আমাদের ছিল এবার অগ্রিম, তাহলে বাদ অগ্রিম। 800 টাকা আমাদের অগ্রিম মজুরি ছিল। সো এখান থেকে আমরা 800 বাদ দিয়ে বাইরে পাঠাইলাম 400। আর এই অগ্রিম মজুরিটা তোমার আরেকবার যাইতো কোথায়, এই অগ্রিম মজুরিটা তোমার আরেকবার যাইতো চলতি সম্পত্তিতে, আর্থিক অবস্থার বিবরণীতে। ব্যয় অগ্রিম সম্পদ, আয় অগ্রিম দায়, ব্যয় অগ্রিম সম্পদ, আয় অগ্রিম দায়, আবার আয় বকেয়া সম্পদ, ব্যয় বকেয়া দায়, এইটুকু মনে রাখিও। শেষ, এই সমন্বয় শেষ। এরপর আমাদের বলছে ধারে ক্রয়। তো ধারে ক্রয়ের সাথে কার সম্পর্ক, এটার একটু ব্যাখ্যাটা তোমাদের দেই। ধারে ক্রয় তার মানে ক্রয়ের সাথে যোগ। আর একবার ধারে ক্রয় করলে কি হয়, পাওনাদার। ধারে ক্রয় করলে কি হয়, পাওনাদার, তার মানে পাওনাদারের সাথে যোগ। ধারে ক্রয়ের সাথে যোগ, আরেকবার তোমার পাওনাদারের সাথে যোগ। সো পাওনাদারের তো এখানে আমার কোনো কাজ নাই আসলে। এই যে এর জন্য তোমাদের বলছিলাম যে একটা পাওনাদার আসবে। সো এই একটা পাওনাদার আসছে, এই পাওনাদার মানেই হচ্ছে এই প্রদেয়। সহজ কথা, এই প্রদেয়ের সাথে আবার এই পাওনাদার মানেই হচ্ছে প্রদেয়। এই প্রদেয়ের সাথে এই 5000 টাকা যোগ হয়ে যাইতো, এই প্রদেয়ের সাথে এই 5000 টাকা যোগ হয়ে যাইতো। আর এই ক্রয়ের সাথে যোগ হবে, কোথায় যোগ হবে কি ভাই, এই ক্রয়ের সাথে। সো প্রদেয়ের যেহেতু কোনো কাজ নাই, তাহলে চলো আমরা ক্রয়ের সাথে যোগ করে আসি, ক্রয়ের সাথে যোগ করে আসি। সো এখানে যোগ অলিখিত, অলিখিত ক্রয়, অলিখিত ক্রয় কত টাকা আছে, 5000, যোগ করে এখানে কত হইল, 33000 আমরা বসাই দিলাম। আর এটা আরেক জায়গা আছে, আমাদের নিট ক্রয় যেহেতু বের করতে বলছে, সেখানেও আমরা এটা অলিখিত ক্রয় নামে, অলিখিত ক্রয় নামে আমরা সেখানেও এটা বসাই ফেলবো। অলিখিত ক্রয় নামে সেখানেও আমরা এটা বসাই ফেলবো। ঠিক আছে লক্ষ্মী ভাই? সো এটা হচ্ছে অলিখিত ক্রয়। ডান। কত, 5000, কত হয়েছে, 35000। আর আমাদের এখানে ফেরত ছিল কত, ফেরত 2000, হয়েছে কত, 33000। এই যে ক্লোজ, এইটা হচ্ছে আমার নিট ক্রয়। আমরা একসাথে কিন্তু ক নাম্বারের অ্যান্সার বের করে ফেললাম, একসাথে কিন্তু ক নাম্বারের অ্যান্সার বের করে ফেললাম। দেখো জাদু আছে, এইসব অঙ্ক একসাথে করতে গেলে মজা আছে। সো ক্রয়ের সাথে কাজ করে ফেলছি। এবার বলছে সমাপনী মজুত পণ্যের মূল্য। লক্ষ্মী ভাই এটা মাথায় নিয়ে নাও, সমাপনী মজুত পণ্য একদম মুখস্থ করে নাও আমার সাথে। সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পত্তিতে যাবে। সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার চলতি সম্পত্তিতে যাবে। সমাপনী মজুত পণ্য সবসময় কম মূল্যটা নির্ধারণ করতে হয়, সমাপনী মজুত পণ্যটা সবসময় কম মূল্যটা নিতে হয়, এটার একটা ব্যাখ্যা আছে। বাট এইটুকু মনে রাখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনটা বলা আছে কত বিষয় না, বিষয় হচ্ছে কম মূল্য নিয়ে আমরা চিন্তা করি, আমরা রিস্ক কম রাখি। ঠিক আছে? সো সমাপনী মজুত পণ্য, এখানে তো আমার কোনো সম্পত্তির কাজ নাই, আছে কি এখানে, কি কোনো আমার আর্থিক অবস্থার কাজ আছে, নাই। সো আমরা এটা এই যে বিক্রিত পণ্যের ব্যয় সবার শেষে আমরা এটা বাদ দিয়ে দিব। বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা সবার শেষে এটাকে বাদ দিয়ে দিব সমাপনী মজুদ পণ্য। দেখো ভাই, এই বোর্ডে এই অঙ্ক হাতে ধরে করানো আসলে ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি যেন আমার ভাই বোনের এটা ফিল পায়। সো তোমরা এটা এভাবে একটু বুঝে নিও। সো আমরা এটা করে ফেললাম। আর কি আমার এটা কোথাও বসানোর সুযোগ আছে? আর কোথাও বসানোর সুযোগ নেই, কারণ আর্থিক অবস্থা আমার করতে বলে নাই। তাহলে বাইরের সকল কিছু করলাম, এই যে ভিতরে একটা জিনিস বাকি আছে, এটা কি তোমরা খেয়াল করবে না লক্ষ্মী ভাই? এই যে 8 মাস তোমাদের বলে দিচ্ছে, 8 মাস, এইটা মানেই একটা সমন্বয়। এইটা মানে তোমার বাইরেও বলতে পারতো যে 4 মাসের বেতন বকেয়া আছে, 4 মাসের বেতন বকেয়া আছে, এটা কিন্তু বাইরেও বলতে পারতো। বাইরে বলে নাই, ভিতরে বলে দিচ্ছে। আমরা 1 বছরের হিসাব করি, তাহলে আমরা 1 বছরে কয় মাস, 12 মাস। আমি দিছি কয় মাসের, 8 মাসের, দেই নাই কত, 4 মাসের। এই কথাগুলো এভাবে তোমাদের ঘুরাই বলতে পারে, অথবা পাশেও এভাবে বলে দিতে পারে। সো এইটার কাজটা করি, তাহলে এটা আছে কি, বকেয়া। আছে কি বকেয়া, কিভাবে বের করে নেই টাকাটা, এখানেই দেখো। এই যে আমার 24000 টাকা, এই যে আমার 24000 টাকা, এই 24000 টাকা আমার কয় মাসের, 8 মাসের। তাহলে প্রত্যেক মাসে কত, 3000। সো 4 মাসের দেই নাই, এখনো কত দিব, 12000 টাকা। এই 12000 টাকা আমার হচ্ছে বকেয়া, এই 12000 টাকা আমার হচ্ছে বকেয়া লক্ষ্মী ভাই। এই 12000 টাকা কি আমার বকেয়া। সো বকেয়াটা কি হবে, যোগ। বকেয়া কি হবে, যোগ। অগ্রিম কি হবে, বাদ। সেটা ব্যয় হোক আর আয় হোক কোনো বিষয় না, বকেয়া যোগ, যা এই বছরের মধ্যে দেওয়ার কথা দেই নাই, যোগ অগ্রিম মানে বাদ। ঠিক আছে? সো চলো আমরা এবার আমরা বেতনের কাজটা করে ফেলি। সো বেতন আমরা এখানে বসাইছিলাম, দাগ দিয়েও রাখছিলাম,
এবার আমাদের বেতনের কাজটা করব। এবার হচ্ছে যোগ বকেয়া, যোগ কি বকেয়া, কত টাকা লক্ষ্মী ভাই? 12,000, 12,000। তাহলে এখানে কত আসলো? 36,000। বেতন বকেয়া যোগ করে বেতন আসলো কত? 36,000। সো এই বকেয়া বেতনটা আরেকবার আমার কোথায় যাইতো? এই বকেয়া বেতনটা আরেকবার আমার চলতি দায়ে যাইতো। কোথায় যাইতো? চলতি দায়ে, আর্থিক অবস্থার বিবরণীতে, কারণ ব্যয় বকেয়া আমার জন্য একটা দায়। সো সব আমাদের বসা শেষ, সব আমরা সুন্দর করে বসাই ফেলছি। এবার জাস্ট আমরা যোগ বিয়োগ করব। সো চলো এই যোগ বিয়োগটা আমরা ইজিলি দেখার জন্য আমরা পিডিএফ থেকে দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। সো এবার দেখো ক নাম্বার, সুন্দর করে আমরা ক্রয় ছিল আমাদের 30,000, অলিখিত ক্রয় 5,000 টাকা যোগ করে 35,000 হয়েছে, এবং সেখান থেকে ফেরত 2,000 বাদ দিয়ে 33,000 টাকা আমার টোটাল কি হয়েছে? নিট ক্রয়। নিট ক্রয়টা আমরা বের করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা কি করবো লক্ষ্মী ভাই? মোট মুনাফা। এবার আমরা কি করব? মোট মুনাফা। মোট মুনাফা বের করতে গেলে প্রথমে কি আমরা বিক্রয় 42,000 টাকা বসাইছি তোমাদের সাথে সাথে? বিক্রয় আমরা 42,000 টাকা কিন্তু বসাইছি তোমাদের সাথে সাথে, বিক্রয় আমরা 42,000 টাকা বসাইছি সবই, 45 থেকে ফেরত বাদ দিয়ে, ডান। এবার বিক্রিত পণ্যের ব্যয়টা হিসাব করার পালা। বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য 33,500 আমরা বসাইছি। নিট ক্রয়, এখানে যে 33,000 টাকা দেয়া আছে এটাও কিন্তু আমাদের বসানো আছে, আমি এটাকে আর ছোট করি নাই, তোমাদের সাথে সাথে করে গেছি। সো নিট ক্রয় আমরা 33,000 বসাইছি। ক্রয় পরিবহন আমরা 500 বসাইছি, দেখো আমার এন্ট্রির সাথে মিলাই নাও। অগ্রিম খরচ বাদ দেওয়ার পরে আমার মজুরি থেকে 400 টাকা আমরা বসাইছি। সো আমরা হচ্ছে সবগুলা কি করছি? এই হিসাবগুলো একদম বসাইছি সুন্দর করে এনে এনে। দেন আমার এখানে এইটা যোগ করে হয়েছে কত? 67,400 টাকা টোটাল বিক্রিত পণ্যের। এইখান থেকে আমার শুধু এই ব্যয়গুলো, তো সেখান থেকে আমার সমাপনী মজুদ পণ্য, মানে আমার মজুদ হাতে ছিল কত? 51,400। মজুদ হাতে ছিল কত? 51,400। এই 51,400 রে দেখো, এই 51,400 বাদ দেওয়ার পরে, এই 51,400 বাদ দেওয়ার পরে আমার 67,400 থেকে 51,600 বাদ দেওয়ার পরে আমার এখানে 15,800 টাকা আমার বিক্রিত পণ্যের ব্যয় রয়ে গেছে। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় কত বের হয়েছে? 15,800। এবার আসি তোমাদের সুবিধার জন্য, এখানে আমি ওই উপরেরটা যেহেতু একটু দেখা যাচ্ছে না, এখানে 42,000 আমি লিখে নিচ্ছি। এইটা ছিল আমার বিক্রয়, আর এই 15,800 আমার ওই বিক্রিত পণ্যের ব্যয়। সহজ কথা, বিক্রিত পণ্যের ব্যয় কি এটা আবার ভালো করে মনে রাখো লক্ষ্মী ভাই। যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি তার পিছনে আমার একদম প্রত্যক্ষ খরচ কত ছিল, যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি তার পিছনে আমার একদম ম্যাটেরিয়ালিস্টিক ভাবে প্রত্যক্ষ খরচ কত ছিল সেটা। তাহলে আমরা এই 15,800 টাকার পণ্য আমরা 42,000 টাকায় বিক্রয় করছি। সো আমাদের লাভ হয়েছে কত? মোট লাভ যেটাকে আমরা বলি, অন্যান্য খরচ পরিচালনা বাদ দিয়ে কত হয়েছে? 26,200 টাকা হচ্ছে আমার মোট লাভ। তাহলে প্রথমে কি করতে হয়? বিক্রয় বের করতে হয়, নিট বিক্রয়, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা এভাবে করে বের করে, বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে সেটা এই যে থার্ড কলামে নিয়ে এসে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই আমার কি বের হবে? মোট মুনাফা বা ক্ষতি। যদি আমার এটা বড় হইতো তাহলে ক্ষতি হয়েছে, আর যেহেতু আমার এই ব্যয়টা ছোট তাহলে আমার লাভ হয়েছে। তাহলে মোট মুনাফা শেষ। এবার লক্ষ্মী ভাই আমরা যাব হচ্ছে পরিচালন। দেখো এটাও আমরা করছি, সব কিন্তু আমরা বসাইছি। এইটা আমাদের দেয়া ছিল, আমরা এই যে 61,500 বসাইছি, এটা আমাদের এই কোশ্চেনটা নিতে বলে না, ওরা আলাদা করে দিয়ে দিছে। দেন কমিশন আমার ব্যয় ছিল, বসাইছি। আসবাবপত্রের অপচয় আমরা বের করে নিয়ে বসাইছি। দেন আমরা বেতন বকেয়া সহ এখানে 4 মাসের যে মানে অগ্রিম ছিল সব সহ এসে আমরা বসাইছি, বকেয়া ছিল। বসাই আমার এই যে 4,000, 3,000 আর 36,000 যোগ করে আমার পরিচালন ব্যয়, মানে ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে আমার 43,000 টাকা ব্যয় হয়েছে। কত টাকা ব্যয় হয়েছে? 43,000 টাকা। তাহলে আমার মোট মুনাফা ছিল কত? 61,000। আর এই যে ব্যালেন্সটা সাব পয়েন্ট, এটার পিছনেই 43,000 খরচ, তাইলে আমার পরিচালন মুনাফা কত? 18,500 টাকা। এটাকে বলে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা মানে একটা ব্যবসায়ের একদম পরিচালনা পর্যন্ত কতটুকু ব্যয় হয়েছে। তারপর কিন্তু আমাদের আবার অন্যান্য আয় ব্যয় আছে, সেটা আরো বড় পার্ট। সো এই যে 3টা পার্ট আমাদের ছিল লক্ষ্মী ভাই, এই যে 3টা পার্ট আমাদের ছিল, এই যে 3টা পার্ট আমাদের ছিল, কিভাবে করছি? প্রথমে হচ্ছে সুন্দর করে আমরা নিট ক্রয়, নিট বিক্রয় কোনটা কি চাইছে কোনো কিছু আলাদা করে নাই, একসাথে করে গেছি। প্রথমে আমরা কোশ্চেনটা দাগাইছি কি কি চাইছে, দেন আমরা কি করছি লক্ষ্মী ভাই, দেন আমরা সুন্দর করে এগুলা হাইলাইট করে রাখছি। হাইলাইট করে রাখার পরে আমরা কি করছি লক্ষ্মী ভাই, আমরা কোনটা আসবে কোনটা আসবে না সেটা চিন্তা না করে 3টা ছক করে গেছি। এরপর সমন্বয়ের সাথে এখানে কার কোনটা সম্পর্ক, সমন্বয়ের সাথে কার কোনটা সম্পর্ক সেটা আমরা
সমন্বয়ের সাথে কার কোনটা সম্পর্ক সেটা আমরা কি করছি, সমন্বয়ের সাথে কার কোনটা সম্পর্ক সেটা আমরা জাস্টিফাই করে দাগায় রাখছি, সমন্বয়ের নাম্বার দিয়ে রাখছি, যেন আমাদের এখানে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। আফটার দ্যাট 3টা ছক নিটক্রয়, বিষয়দায়বিনী আংশিক এবং বিষয়দায়বিনী পরবর্তী আংশিক, যেটা যেটা আসে নাই ক্রস করে দিছি, যেটা যেটা আসে নাই ক্রস করে দিছি, যেগুলো আসছে একসাথে যে ছকে গেছে সেই ছকে বসাই ফেলছি। বসানোর পরে সমন্বয়গুলোর কাজ করছি এবং আমি তোমাদের বলছি যে লক্ষ্মী ভাই 2টা সমন্বয়, প্রত্যেকটা সমন্বয় মিনিমাম 2টা জায়গায় হিট করে। সো আমাদের এখানে 2 জায়গা আমরা হিট করে দিতে পারি না ভাই, কারণ কি এখানে আমাদের একটা পার্ট অঙ্ক করতে বলছে, ফুল বলে নাই, বাট আমি কিন্তু তোমাদের সমন্বয়গুলো পরবর্তীটা কোথায় যাবে সেটা আবার বলে দিচ্ছি। সো এই অঙ্কগুলো কাইন্ড অফ এমনভাবে করতে হয়, একসাথে করলে সুবিধা আছে, একদম শুরু থেকে ধরবো শেষ পর্যন্ত শেষ করব, যেটা আসবে না সেটা ক্রস, যেটা আসবে সেটা একসাথে বসায় ফেলবো, দেন একসাথে যোগ বিয়োগ করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি এইটাকেই তুমি ক নাম্বার খুঁজো, দেন খ নাম্বার খুঁজো, দেন গ নাম্বার খুঁজো, হয়তোবা ছোট একটা অঙ্ক তুমি পার পেয়ে আসতে পারবা, কিন্তু যখন বড় একটা অ্যামাউন্ট হিউজ করা হয়, যখন ইন্টারমিডিয়েটে দেখবা যে একটা জায়গায় 25টা বা 18টা মিনিমাম এন্ট্রি থাকে, সেগুলো কিন্তু তোমরা তখন ঘোলাই ফেলবা। সো প্রথমে একটু কষ্টের হয়, এখান থেকেই বেসিকটা শিখে নাও যেন উপরে এসে তুমি আরও বেশি ভালো করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমি বিশ্বাস করি তোমরা সবাই যথেষ্ট ভালো পরিমাণে অঙ্কটা বুঝতে পারছো। ক খ গ নিট ক্রয়, সাথে হচ্ছে আমার জাস্ট মোট মুনাফা বের করা, আবার মোট মুনাফা দেওয়া আছে, সেখান থেকে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, সেখান থেকে আমাদের পরিচালন মুনাফা বের করা, প্রত্যেকটা জিনিস আমরা ধাপে ধাপে একসাথে করছি, ধাপে ধাপে করছি বাট একসাথে করছি, কারণ আমার এটা মিললে ওটা মিলতে যাইতে বাধ্য, কোনো সমন্বয় আমার এলোমেলো হওয়ার কোনো সুযোগ ছিল না। সো বিশ্বাস করি আমি তোমরা এটা পছন্দ করছো, একটু ধৈর্য হলেও কষ্ট হলেও এটা তোমরা দেখো লক্ষ্মী ভাই, বারবার করে প্র্যাকটিস করো। আর্থিক অবস্থা বিনি তোমাদের জন্য আসলেই দেওয়া জরুরি, বাধ্যতামূলক কাইন্ড অফ, এবং এটা হচ্ছে ফুল মার্কস। সো এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, ধৈর্য ধরে ইনশাআল্লাহ তোমরা এটা শিখে যাবা। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।